ক্লার্ক তার অফিসে বসেছিল, রাগে তার মুখ অন্ধকার হয়েছিল। সে ডেস্কের ফোন তুলে তার অ্যাসিস্ট্যান্ট মাইকেলের এক্সটেনশনে ডায়াল করল। মাইকেল, ভেতরে এসো। ক্লার্কের কণ্ঠস্বর ছিল চাপা এবং বিপজ্জনক। কয়েক মিনিট পর মাইকেল দরজায় টোকা দিয়ে ভেতরে ঢুকল। মিস্টার ক্লার্ক, আপনি আমাকে ডেকেছেন? আমি চাই তুমি রন্টানা সিটিতে কাউকে পাঠাও। ক্লার্ক সরাসরি মাইকেলের দিকে তাকাল। ওখানকার পরিস্থিতির ওপর নজর রাখো। কোনো কিছু অস্বাভাবিক মনে হলে আমাকে সাথে সাথে জানাবে। মাইকেল কিছুটা বিভ্রান্ত হলেও মাথা নাড়ল। ঠিক আছে, আমি এখনই ব্যবস্থা করছি। বিশেষ কোনো কিছুর দিকে কি খেয়াল রাখতে হবে? নাইলা ওখানে একটি ব্যবসায়িক সফরে গেছে, ড্যামনের সাথে। ক্লার্কের আঙুল ডেস্কে টোকা দিচ্ছিল। আমি ওদের প্রতিটি পদক্ষেপ জানতে চাই। মাইকেল এবার ক্লার্কের উদ্বেগের কারণ বুঝতে পারল। বুঝতে পেরেছি, আমি এই কাজের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য লোকটিকে খুঁজে বের করব। ক্লার্ক হাত নেড়ে তাকে বিদায় করল। মাইকেল চলে যাওয়ার পর সে একাকী অফিসে বসে রইল। নাইলা আর ড্যামন হয়তো এখন একান্তে সময় কাটাচ্ছে, এই চিন্তাটা হাজারটা পিঁপড়ের কামড়ের মতো তার মনে বিঁধছিল। অন্ধকারে থেকে এভাবে প্রতারিত হওয়ার অনুভূতি সে সহ্য করতে পারছিল না। ক্লার্কের মাথায় যন্ত্রণাদায়ক সব চিন্তা ঘুরপাক খাচ্ছিল। ওরা কি একসাথে ডিনার করছে? মিটিংয়ের সময় কি খুব কাছাকাছি বসছে? সে কল্পনা করছিল ড্যামন নাইলার কাঁধে হাত রাখছে, তাকে সেই সান্ত্বনা দিচ্ছে যা নাইলা একসময় কেবল ক্লার্কের কাছে খুঁজত। এই চিন্তায় তার চোয়াল শক্ত হয়ে এল। ঠিক এই মুহূর্তে দরজায় আলতো টোকা পড়ল। ভেতরে এসো, ক্লার্ক মাথা না তুলেই বলল। চমৎকার মেকআপ করা জর্ডিন দরজা ঠেলে ভেতরে ঢুকল। হালকা নীল রঙের পোশাকে তাকে বেশ কোমল আর সুন্দরী দেখাচ্ছিল। তার হাতে একটি ফাইল ছিল এবং সে সাবধানে ক্লার্কের ডেস্কের দিকে এগিয়ে গেল। ক্লার্ক, আমি আজ চেকআপ করাতে গিয়েছিলাম। জর্ডিন তার প্রেগন্যান্সি রিপোর্টটি ডেস্কে রাখল, তার কণ্ঠ ছিল খুব নরম। ডাক্তার বলেছেন বাচ্চাটি খুব সুস্থ আছে। ক্লার্ক রিপোর্টটির দিকে একবার উদাসীন দৃষ্টিতে তাকিয়ে শীতল চোখে তার দিকে তাকাল। আমি তোমাকে বলেছিলাম নাইলার সামনে আর কোনোদিন না আসতে। কথা শুনে জর্ডিনের চোখে কষ্টের আভাস ফুটে উঠল। আমি জানি, আমি শুধু তোমাকে বাচ্চার অবস্থা জানাতে এসেছিলাম। আর কিছু বলার আছে? ক্লার্কের সুর তেমনই শীতল রইল। জর্ডিন তার ঠোঁট কামড়ে ধরল, চোখের কোণে জল চলে এল। ক্লার্ক, তুমি আমার সাথে এত রুক্ষ ব্যবহার কেন করছো? আমি তোমার সন্তান গর্ভে ধারণ করছি, আর তুমি। তার কণ্ঠ বুঝে এল, গাল বেয়ে জল গড়িয়ে পড়ল। এই করুণ দৃশ্য দেখে ক্লার্কের নিজের সেই অসহায়ত্বের কথা মনে পড়ে গেল যা সে নাইলার সামনে অনুভব করে, ফলে জর্ডিনের প্রতি তার সামান্য মায়া হল। ক্লার্কের মুখের পরিবর্তন লক্ষ্য করে জর্ডিন সেই সুযোগে তার কাছে এগিয়ে এল। আমি জানি তোমার মনে কেবল নাইলা আছে, কিন্তু আমি তোমাকে সত্যিই ভালোবাসি। তুমি আমাকে ভালো না বাসলেও আমি তোমার জন্য এই সন্তানকে জন্ম দিতে রাজি আছি। সে আলতো করে তার পেট স্পর্শ করল, তার চোখে ছিল গভীর অনুরাগ আর অভিমান। ক্লার্ক তার দিকে তাকিয়ে ভাবল, হয়তো এই মুহূর্তে নাইলা ড্যামনের সাথে সময় কাটাচ্ছে। তার মনের ভেতরের রাগ আর ঈর্ষা মুহূর্তেই জ্বলে উঠল। সে হঠাৎ উঠে দাঁড়িয়ে জর্ডিনকে নিজের কাছে টেনে নিল। ক্লার্ক। জর্ডিন অবাক আর আনন্দিত হয়ে তার দিকে তাকাল এবং নিজেই তাকে চুমু দিতে শুরু করল। নাইলা আর ড্যামনের মধ্যে কি হতে পারে, এই চিন্তা ক্লার্কের চোখ অন্ধকার করে দিল। সে রুক্ষভাবে জর্ডিনের পোশাক টেনে ধরল, যেন তার সমস্ত পুঞ্জীভূত রাগ তার ওপরেই উগরে দিতে চায়। আমি তোমাকে চাই, জর্ডিন তার কানে ফিসফিস করে বলল, তার কণ্ঠে ছিল প্রলোভন। ক্লার্ক কোনো জবাব দিল না, শুধু তাকে আরও জোরে জড়িয়ে ধরল। দ্রুতই অফিসের ভেতর দীর্ঘশ্বাসের শব্দ ভারী হয়ে উঠল। ক্লার্কের মনে কেবল ঘৃণা কাজ করছিল। প্রতিবার সে যখন জর্ডিনের দিকে এগোচ্ছিল, তার চোখে ভেসে উঠছিল অন্য পুরুষের সাথে নাইলার হাসিমুখের ছবি। নাইলা তার জীবনে যে শূন্যতা রেখে গেছে, তা ঢাকতেই সে মরিয়া হয়ে কিছু একটা অনুভব করতে চাচ্ছিল। সে জানত যে জর্ডিনের শরীরকে ব্যবহার করে সে আসলে নাইলার অনুপস্থিতির শাস্তি দিচ্ছে, সে জানত এটা ভুল, কিন্তু সে নিজেকে থামাতে পারল না। আধা ঘণ্টা পর সেই উত্তেজনা শেষ হল। ক্লার্ক নিজের পোশাক ঠিক করে নিল এবং তার চেহারা আবারও শীতল হয়ে গেল। তবে ঠিক তখনই জর্ডিন যন্ত্রণায় কাতরে উঠল। ক্লার্ক, আমার পেটে খুব ব্যথা করছে। সে সোফায় কুঁকড়ে গেল, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং কপালে ঠান্ডা ঘাম জমতে লাগল। তার অবস্থা দেখে ক্লার্কের মুখভঙ্গি বদলে গেল। কি হয়েছে? জানি না,
হঠাৎ খুব ব্যথা করছে। জর্ডিনের কণ্ঠ ছিল ক্ষীণ। বাচ্চার কিছু হবে না তো? ক্লার্ক বুঝতে পারল হয়তো একটু আগে সে অতিরিক্ত রুক্ষ ছিল, তারই ফল এটি। কোনো কথা না বলে সে জর্ডিনকে কোলে তুলে দ্রুত দরজার দিকে হাঁটা দিল। গাড়ি বের করো, এখনই হাসপাতালে যেতে হবে। করিডোরে থাকা কর্মীদের উদ্দেশ্যে ক্লার্ক চিৎকার করে বলল। এদিকে রন্টানা সিটির হোটেলে নাইলা তার রুমে আগামীকালের কাজের ফাইল গুছাচ্ছিল। হঠাৎ তার ফোন বেজে উঠল। এটি ছিল তার নিয়োগ করা সেই প্রাইভেট ইনভেস্টিগেটর। হ্যালো, নাইলা ফোন ধরল। মিস নাইলা, 1 ঘন্টা আগে ক্লার্ক সামার তার অফিসে জর্ডিনের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন। এরপর সেই নারীর পেটে ব্যথা শুরু হয় এবং বর্তমানে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ইনভেস্টিগেটরের কণ্ঠ ছিল একদম ভাবলেশহীন, যেন সে আবহাওয়ার খবর দিচ্ছে। ছবি আর প্রমাণ আপনার ইমেইলে পাঠিয়ে দেওয়া হয়েছে। ফোন ধরা নাইলার হাত কাঁপতে শুরু করল। ফোন রাখার পর সে ইমেইল চেক করে ছবিগুলো দেখল এবং তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কিছুক্ষণ আগেই ক্লার্ক তাকে ফোন করে ভালোমন্দের খোঁজ নিচ্ছিল, আর তার কিছুক্ষণ পরেই সে তার প্রেমিকার সাথে এমন লিপ্ত হল যে তাকে হাসপাতালে পাঠাতে হল। এই ধরনের মানুষ চরম পর্যায়ের জঘন্য। সে বিছানার কিনারে বসে পড়ল, তার ঘিন ঘিন করছিল। সে ভেবেছিল ক্লার্কের ওপর থেকে তার সব মায়া উঠে গেছে, কিন্তু এমন খবর শুনে সে আবারও গভীর ঘৃণা আর রাগ অনুভব করল। নাইলা ফোনের স্ক্রিনে ছবিগুলোর দিকে তাকিয়ে রইল। ছবিগুলো ছিল স্পষ্ট আর অকাট্য। জর্ডিনের শরীরে ক্লার্কের হাত, তার ঠোঁটে ক্লার্কের ঠোঁট। এই সেই হাত যা একসময় নাইলাকে জড়িয়ে ধরত। এই সেই মুখ যা একসময় নাইলার কানে ভালোবাসার কথা ফিসফিস করে বলত। নাইলার বুকটা ভার হয়ে এল। সেটা কষ্টের জন্য নয়, বরং চরম ঘৃণার জন্য। সে কিভাবে এমন একজন স্বার্থপর মানুষকে কোনোদিন ভালোবাসতে পেরেছিল? পরদিন সকালে স্কাইরে মেডিকেলের সদর দপ্তরে নাইলা, ড্যামন এবং স্পেন্সারের সাথে বিভিন্ন গবেষণাগার এবং উৎপাদন কর্মশালা পরিদর্শনে যায়। তবে গত রাতে প্রাইভেট ইনভেস্টিগেটরের কাছ থেকে পাওয়া খবরের কারণে পুরোটা সময় নাইলা অন্যমনস্ক ছিল। মিস নাইলা, আমাদের নিষ্কাশন প্রক্রিয়া সম্পর্কে আপনার মতামত কি? স্কাইরে মেডিকেলের টেকনিক্যাল ডিরেক্টর তাদের মূল প্রযুক্তি নিয়ে কথা বলছিলেন, কিন্তু নাইলা স্পষ্টতই শুনছিল না। মিস নাইলা, টেকনিক্যাল ডিরেক্টর আবারও তাকে ডাকলেন। স্পেন্সার আলতো করে কাশির শব্দ করে তাকে সতর্ক করলে নাইলা সম্বিত ফিরে পায়। দুঃখিত, আপনি মাত্র কি বললেন? আজ নিয়ে এটা তৃতীয়বার ঘটল। ড্যামনের কপালে ভাঁজ পড়ল, তার চেহারায় স্পষ্ট অসন্তুষ্টি ফুটে উঠল। পরিদর্শন শেষে কনফারেন্স রুমে বিল সবার সামনে সহযোগিতার পরিকল্পনা তুলে ধরেন। কিন্তু যখন তিনি ঔষধি উপকরণের মান পরীক্ষা নিয়ে নাইলার মতামত চাইলেন, নাইলা আবারও ঘোরের মধ্যে থাকায় সময়মতো উত্তর দিতে পারল না। মিস নাইলা, বিল কিছুটা অপ্রস্তুত হয়ে তাকে ডাকলেন। ড্যামনের মুখ এবার পুরোপুরি অন্ধকার হয়ে গেল। সেই শীতল দৃষ্টিতে নাইলার দিকে তাকিয়ে বলল, আমি এমন কর্মচারী পছন্দ করি না যারা ব্যক্তিগত আবেগ কাজের জায়গায় নিয়ে আসে। পুরো কনফারেন্স রুম মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে গেল। পরিবেশটা অত্যন্ত অস্বস্তিকর হয়ে উঠল। নাইলা নিজের অশোভন আচরণ বুঝতে পেরে মাথা নিচু করে ক্ষমা চাইল। দুঃখিত, মিস্টার ড্যামন, আপনি যদি এই অবস্থায় পরীক্ষা নিরীক্ষা করেন, ড্যামনের কণ্ঠস্বর আরও কঠোর হল, তবে আমার যথেষ্ট সন্দেহ আছে যে আপনি কোনো ভুল করবেন না। বিল পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে বললেন, ঠিক আছে, ঠিক আছে। দীর্ঘ সফরের কারণে মিস নাইলা হয়তো কিছুটা ক্লান্ত। কিন্তু ড্যামন তাকে কোনো সুযোগ না দিয়েই সরাসরি উঠে দাঁড়াল। আজকের মিটিং এখানেই শেষ। স্পেন্সার, আগামীকালের শিডিউল ঠিক করো। এটুকু বলেই সে পেছনে ফিরে না তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেল, পেছনে রেখে গেল এক অদ্ভুত নীরবতা। হোটেলে ফিরে নাইলা তার রুমে বসে কম্পিউটার খুলে ইনভেস্টিগেটরের পাঠানো প্রমাণগুলো দেখছিল। ছবিতে দেখা যাচ্ছিল ক্লার্ক জর্ডিনকে কোলে করে অফিস থেকে বের করছে। জর্ডিন হাসপাতালের বেডে ফ্যাকাশে মুখে শুয়ে আছে আর ক্লার্ক তার হাত শক্ত করে ধরে পাশে বসে আছে। ডিভোর্স মামলায় নিজেকে শক্তিশালী অবস্থানে রাখার জন্য এবং ক্লার্কের পরকীয়া প্রমাণের জন্য এই ছবিগুলোই যথেষ্ট ছিল। কিন্তু ছবিগুলো দেখে নাইলা মোটেও আনন্দিত হতে পারল না। জয়ের তৃপ্তির চেয়ে সে গভীর ঘৃণা আর হতাশাই বেশি অনুভব করছিল। ঠিক এই সময় দরজার বেল বেজে উঠল। নাইলা দরজার কাছে গিয়ে লেন্স দিয়ে দেখল বাইরে স্কাইরে মেডিকেলের বিলের সহকারী জো দাঁড়িয়ে আছে। মিস নাইলা, আমি জো, বাইরে থেকে মিষ্টি কণ্ঠ ভেসে এল। আপনি আমাদের কোম্পানিতে আপনার স্কার্ফ ফেলে এসেছেন।
তাই আমি সেটা পৌঁছে দিতে এলাম। স্কার্ফ? নাইলা ভ্রু কুঁচকাল। তার মনে পড়ে না যে সে আজ কোনো স্কার্ফ পরেছিল। তবুও সে দরজা খুলল। মিস জো, কষ্ট করে আসার জন্য ধন্যবাদ। জো হাসিমুখে রুমে ঢুকে একটি দামি শপিং ব্যাগ বাড়িয়ে দিল। এই নিন আপনার স্কার্ফ। একটু দেখে নিন ঠিক আছে কি না। নাইলা ব্যাগটি হাতে নিতেই ওজনের অসঙ্গতি অনুভব করল। একটি স্কার্ফ এত ভারী হওয়ার কথা নয়। সে ভেতরে তাকিয়ে দেখল স্কার্ফের নিচে স্তূপ করে রাখা টাকা, আনুমানিক 2 লক্ষ টাকার মতো হবে। মিস জো, নাইলা তৎক্ষণাৎ ব্যাগটি জোর হাতে ফিরিয়ে দিল, এই স্কার্ফটি বড্ড বেশি দামি। আমি এটা নিতে পারব না। জোর হাসি কিছুটা ম্লান হয়ে গেল। মিস নাইলা, এটা আমাদের পক্ষ থেকে সামান্য উপহার মাত্র। আগামীকালের পরীক্ষার ফলাফল আমাদের কোম্পানির জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা আশা করি আপনি আমাদের একটু দেখবেন। আমি মানদণ্ড অনুযায়ী পরীক্ষা করব। নাইলার কণ্ঠ ছিল দৃঢ়। যদি কোনো সমস্যা না থাকে তবে অবশ্যই পাস করবে। কিন্তু যদি সমস্যা থাকে, তবে কেউ সেই ফলাফল পাল্টাতে পারবে না। নাইলার অনর মনোভাব দেখে জো অপ্রতিভ হয়ে ব্যাগটি ফিরিয়ে নিল। তাহলে আমি আর আপনাকে বিরক্ত করব না। বিশ্রাম নিন। জো চলে যাওয়ার পর নাইলা নিশ্চিত হল যে স্কাইরে মেডিকেলের ঔষধি পণ্যে হয়তো সত্যিই কোনো সমস্যা আছে। তা না হলে তারা তাকে ঘুষ দেওয়ার জন্য এত মরিয়া হতো না। মন খারাপ এবং দিনের বেলা ড্যামনের কাছে কঠোর তিরস্কার শোনার কারণে নাইলা রাতের খাবার প্রায় না খেয়েই রুমে বিশ্রাম নিতে গিয়েছিল। কিন্তু মাঝরাতে পেটে প্রচণ্ড ব্যথায় তার ঘুম ভেঙে গেল। নাইলা বিছানায় কুঁকড়ে গেল, তার শরীর ঠান্ডা ঘামে ভিজে যাচ্ছিল। তখন তার মনে পড়ল রাতের খাবার না খাওয়ার কারণে তার পুরনো গ্যাস্ট্রিকের সমস্যা আবার চারা দিয়ে উঠেছে। সে অনেক কষ্টে ফোন হাতে নিয়ে অ্যাপের মাধ্যমে ওষুধের অর্ডার দিল এবং হোটেলের রিসেপশনে ফোন করল। হ্যালো, দয়া করে 802 নম্বর রুমে 1 পট গরম জল দিন। অবশ্যই ম্যাম, আমরা এখনই ব্যবস্থা করছি। কিন্তু ফোন রাখার পর ব্যথা আরও বেড়ে গেল। ব্যথার তীরতায় সে বিছানায় কুঁকড়ে রইল, দরজা খোলার মতো শক্তিটুকুও তার ছিল না। 10 মিনিট পর হোটেলের একজন কর্মচারী দরজায় টোকা দিল। মিস নাইলা, আপনার গরম জল। ভেতর থেকে কোনো সাড়া পাওয়া গেল না। কর্মচারীটি আরও কয়েকবার ডাকল। স্পেন্সার তখন নিচ থেকে ফিরছিল। পরিস্থিতি দেখে সে বুঝতে পারল কিছু একটা গড়বড় হয়েছে। কর্মচারীর কাছে সব শুনে সে দ্রুত ড্যামনকে কল করল। বসো, মিস নাইলার মনে হয় কিছু হয়েছে। 5 মিনিটের মধ্যে ড্যামন সেখানে ছুটে এল। অতিরিক্ত চাবি দিয়ে দরজা খোলার পর রুম ছিল অন্ধকার। আলো জ্বালতেই সে দেখল নাইলা বিছানায় কুঁকড়ে পড়ে আছে, চোখ বন্ধ এবং মুখ ঘামে ভেজা। সে প্রায় জ্ঞান হারিয়েছে। স্পেন্সার, দ্রুত ডাক্তার ডাকো। ড্যামন দ্রুত বিছানার পাশে গেল। সে যখন নাইলার অবস্থা পরীক্ষা করতে যাচ্ছিল, তখন নাইলা অচেতন অবস্থায় ড্যামনের হাত শক্ত করে আঁকড়ে ধরল। অচেতন মনেও সে যেন একটু নির্ভরতার উষ্ণতা খুঁজছিল। ড্যামনের বুকের ভেতরটা এক অদ্ভুত মায় চিনচিন করে উঠল। নাইলার ছোট ছোট ঠান্ডা হাতগুলো তার হাতের ওপর ছিল। 20 মিনিট পর হোটেলের ডাক্তার এলেন। পরীক্ষার পর তিনি জানালেন এটি অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস। তাকে স্যালাইন দিতে হবে। ডাক্তার ওষুধ তৈরি করতে করতে বললেন, ক্ষুধার কারণে এটা হয়েছে। তার পেটে কিছুই নেই। স্যালাইন দেওয়ার পর ডাক্তার ড্যামনকে নির্দেশ দিলেন, জ্ঞান ফিরলে তাকে স্যুপ বা হালকা কিছু খেতে দেবেন। ড্যামন মাথা নেড়ে সায় দিল। কিন্তু সে যখন চলে যেতে চাইল, দেখল নাইলা তখনও তার হাত শক্ত করে ধরে আছে। ঘুমের ঘোরেও সে হাত ছাড়ছিল না। স্পেন্সার পাশ থেকে প্রস্তাব দিল, বস, আমি কি তার খেয়াল রাখব? প্রয়োজন নেই। নাইলার ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে ড্যামন বলল, তুমি গিয়ে বিশ্রাম নাও। এভাবে ড্যামন সারা রাত চেয়ারে বসে রইল। ভোরের আলো ফুটতেই নাইলা ধীরে ধীরে চোখ খুলল। চোখ মেলেই সে দেখল ড্যামনের সুদর্শন মুখটি তার থেকে মাত্র কয়েক সেন্টিমিটার দূরে। নাইলা আতকে উঠে পিছিয়ে গেল এবং তার মাথা বিছানার কুশনে সজোরে ধাক্কা খেল। জেগেছ? ড্যামন নিজের ঘাড়ের জোরটা কাটাতে কাটাতে জিজ্ঞেস করল, এখন কেমন লাগছে? তখনই নাইলা খেয়াল করল তার হাতে স্যালাইন চলছে এবং সে সারা রাত ড্যামনের হাত ধরেছিল। সে দ্রুত হাত সরিয়ে নিল, লজ্জায় তার মুখ টমেটোর মতো লাল হয়ে গেল। ড্যামন, দুঃখিত, আমি ইচ্ছা করে করিনি, সে অপ্রস্তুত হয়ে ব্যাখ্যা দিল। আসলে রাতে হয়তো আমি আপনাকে আমার মা ভেবে ভুল করেছিলাম। এই ব্যাখ্যায় ড্যামনের মুখ আবার অন্ধকার হয়ে গেল। সে তাকে তার মা ভেবে ভুল করেছে?
সে একটি শীতল হাসি দিয়ে সরাসরি উঠে দাঁড়াল এবং পেছনে না তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেল। নাইলা একরাশ অস্বস্তি নিয়ে একা বিছানায় বসে রইল। নাইলা কয়েক সেকেন্ড দরজার দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল, তারপর তার হৃদয়ে এক অবর্ণনীয় উষ্ণতা অনুভব করল। সে টেবিলের কাছে গিয়ে দেখল এক বাটি গরম মাশরুম স্যুপ এবং এক বক্স গ্যাস্ট্রিকের ওষুধ রাখা আছে। পাশে একটি চিরকুট, সময়মতো ওষুধ খেয়ে নিও, স্যুপটা গরম থাকতেই খেয়ে নাও। হাতের লেখা ছিল খুব পরিপাটি এবং গাম্ভীর্যপূর্ণ, বোঝাই যাচ্ছিল এটি ড্যামনের লেখা। যদিও ড্যামনের কথাগুলো ছিল শীতল, কিন্তু তার এই সূক্ষ্ম যত্ন নাইলার মনে এমন এক আবেশ তৈরি করল যা সে আগে কখনো অনুভব করেনি। ছোটবেলা থেকে মা ছাড়া আর কেউ তার এভাবে যত্ন নেয়নি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাইলা বাধ্য মেয়ের মতো ওষুধ এবং স্যুপ খেয়ে নিল। সে ঠিক করল পাশের রুমে গিয়ে ড্যামনকে একবার ধন্যবাদ জানানো উচিত। সে ড্যামনের দরজার কাছে গিয়ে লম্বা শ্বাস নিল। নক করতে যাবে, ঠিক তখনই ভেতর থেকে দরজা খুলে গেল। ড্যামন দরজায় এসে দাঁড়াল। তার চুল তখনও কিছুটা ভেজা, স্পষ্টতই মাত্র গোসল সেরে বের হয়েছে। তার পরনে ছিল সাদা শার্ট, যার হাতা কনুই পর্যন্ত গোটানো। প্রশস্ত কাঁধার সুঠাম দেহের ওপর শার্টটি বেশ টানটান হয়েছিল। তার ঘাড়ের কাছে তখনও দু-এক ফোঁটা জল লেগেছিল, যা দেখে নাইলার গাল সামান্য লাল হয়ে উঠল। ড্যামন, ধন্যবাদ, নাইলা কিছুটা ইতস্তত করে বলল। গতরাতের জন্য, আর আজকের এই স্যুপ আর ওষুধের জন্য। ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই, ড্যামনের প্রতিক্রিয়া ছিল যথারীতি শীতল। সে এমনকি নাইলার দিকে ঠিকমতো তাকালও না। আমি শুধু আশা করি পরবর্তী সময়ে শরীর খারাপ লাগলে সেটা আগেভাগে জানাবে, অন্যদের ঝামেলায় ফেলবে না। তার এই নির্লিপ্ততা কণ্ঠস্বর যেন নাইলার মনের উষ্ণতায় এক বালতি ঠান্ডা জল ঢেলে দিল। সে বুঝতে পারল ড্যামনের মন থেকে কালকের অপেশাদার আচরণ এবং আজ সকালে তাকে মা ভেবে ভুল করার বিরক্তি এখনও যায়নি। আমি বুঝতে পেরেছি, নাইলা মাথা নিচু করল। দুঃখিত, আমি খেয়াল রাখব। ড্যামন আর কিছু না বলে শুধু মাথা নেড়ে লিফটের দিকে হাঁটা দিল। নাইলা তার পেছনে পেছনে চলল, তার মনটা আরও দমে গেল। ড্যামনের বিরক্তি আর অধৈর্য তাকে আরও লজ্জিত করে তুলল। সকাল ৯টার দিকে তারা স্কাইরে মেডিকেলে পৌঁছাল। ভাইস প্রেসিডেন্ট বিল হাসিমুখে গেটে তাদের অভ্যর্থনা জানালেন। মিস্টার ড্যামন, মিস নাইলা, স্বাগতম। বিল উৎসাহের সাথে হাত মেলালেন। আজ আমরা আমাদের প্রক্রিয়াকরণ কর্মশালা এবং ল্যাবরেটরি পরিদর্শনের ব্যবস্থা করেছি। বিলের নির্দেশনায় তারা প্রথমে কাঁচামাল পরিষ্কার এবং প্রক্রিয়াকরণ ইউনিটটি দেখল। বিশাল সেই কর্মশালায় শ্রমিকরা ভেষজ উপাদানগুলো পরিষ্কার করছিল। বাতাসে হালকা ভেষজ সুবাস ভাসছিল। এরপর তারা উৎপাদন ইউনিটে গিয়ে কাটিং, ড্রাইং এবং প্যাকেজিং প্রক্রিয়া পর্যবেক্ষণ করল। পুরো বিষয়টি বেশ পেশাদার এবং মানসম্মত বলেই মনে হচ্ছিল। সবশেষে তারা আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ল্যাবরেটরিতে প্রবেশ করল। মিস নাইলা, এখন সব আপনার ওপর, বিল সম্মানের সাথে বললেন। আমরা আপনার পরীক্ষার জন্য সব ধরনের স্যাম্পল তৈরি রেখেছি। নাইলা ল্যাব টেবিলে গিয়ে দক্ষ হাতে স্যাম্পলগুলো বাছাই করতে শুরু করল। তার প্রতিটি পদক্ষেপ ছিল অত্যন্ত পেশাদার এবং সুশৃঙ্খল। সে মনোযোগ দিয়ে প্রতিটি উপাদান পর্যবেক্ষণ করছিল। কাজে মগ্ন নাইলার মধ্যে এক অদ্ভুত আকর্ষণ ছিল। ড্যামনের দৃষ্টি অনিচ্ছা সত্ত্বেও তার ওপর গিয়ে পড়ল। সে দেখছিল কিভাবে নাইলার সরু আঙুলগুলো যন্ত্রপাতির ওপর খেলছে। মাইক্রোস্কোপ দিয়ে দেখার সময় তার চুলের গোছা বারবার কাঁধের ওপর এসে পড়ছিল। নিজের কাজে এতটাই নিমগ্ন কাউকে দেখা সত্যিই এক বিশেষ অভিজ্ঞতা। 2 ঘণ্টা পর পরীক্ষার ফলাফল এল। অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট রেশিও 1.875%, নাইলা রিপোর্ট দেখে জানাল। এটি বেশ উচ্চমানের ফলাফল। ফলাফল শুনে বিল স্বস্তির নিঃশ্বাস ফেললেন। চমৎকার, এটি প্রমাণ করে আমাদের পণ্যের মান কতটা উন্নত। তিনি এখনই চুক্তি করার জন্য জোরাজুরি শুরু করলেন। হোটেলে ফিরে ড্যামনের শুটে তারা তিনজন এই ফলাফল নিয়ে আলোচনা করছিল। নাইলা, আজকের রেজাল্ট নিয়ে তোমার আসল মতামত কি? ড্যামন সরাসরি প্রশ্ন করল। নাইলা গুছিয়ে বলল, যদি স্কাইরে মেডিকেলের সব পণ্য এই মানের হয়, তবে তাদের সাথে ব্যবসা করা লাভজনক হবে। 1.875% উপাদান থাকা মানে খুব উচ্চমান। কিন্তু, ড্যামনের তীক্ষ্ণ কানে খটকা লাগল। কিন্তু, এই মানের উপকরণের জন্য বিশেষ মাটি, আবহাওয়া এবং চাষ পদ্ধতির প্রয়োজন হয়। এত বড় পরিসরে এটি উৎপাদন করা খুব কঠিন। যদি তারা সত্যি এটি নিয়মিত সরবরাহ করতে পারে,
তবে তাদের চাষের জমিটি অবশ্যই খুব বিশেষ কিছু হতে হবে। স্পেন্সার পাশ থেকে যোগ করল, বস, আমার মনে হয় আমাদের একবার তাদের চাষের জমিগুলো মেডিসিনাল বেস সরেজমিনে দেখা দরকার। আমি একমত, নাইলা মাথা নাড়ল। আর আমার সন্দেহ হচ্ছে কেউ আমাদের ওপর নজর রাখতে পারে। বিল আজ কেন যেন একটু বিচলিত ছিল। স্পেন্সার আত্মবিশ্বাসের সাথে হাসল। কেউ যদি আমাদের অনুসরণ করতে চায়, তবে তাদের বোকা বানানোর রাস্তা আমার জানা আছে। পরদিন সকালে স্পেন্সার একটি চতুর পরিকল্পনা করল। তারা প্রথমে হোটেলের লবিতে এমন ভাব করল যেন তারা শপিংয়ে যাচ্ছে, তারপর একটি বড় কাপড়ের মলে ঢুকল। সেখানে ট্রায়াল রুমে ঢুকে পোশাক বদলে নিয়ে তারা পেছনের দরজা দিয়ে বেরিয়ে এল, যেখানে স্পেন্সার আগে থেকেই একটি গাড়ি তৈরি রেখেছিল। 20 মিনিটেরও কম সময়ে তারা সফলভাবে তাদের পেছনে থাকা নজরদারি এড়াতে পারল। প্রায় আধ ঘণ্টা পর গাড়িটি রন্টানা সিটি মেডিসিনাল ম্যাটেরিয়াল বেস এর সামনে থামল। সেখানকার রিসেপশনিস্ট এমা তাদের বিভিন্ন চাষ এলাকা ঘুরে দেখালেন। জায়গাটি কল্পনার চেয়েও অনেক বড় ছিল। এমা জানালেন সান্ডু, স্কাইরে মেডিকেল এবং সিন্টিয়ান এর মতো বড় বড় সব কোম্পানি এখান থেকেই কাঁচামাল কেনে। তথ্যটি শুনে ড্যামন চিন্তায় পড়ে গেল। যদি সব বড় কোম্পানি একই জায়গা থেকে পণ্য কেনে, তবে তাদের মানের মধ্যে এত তফাতে আসে কোত্থেকে? পরিদর্শনের শেষ পর্যায়ে তারা ড্রয়িং রুমে শুকানোর ঘর পৌঁছাল। নাইলা উৎসুক চোখে সারি সারি রাখা ভেষজ উপাদানগুলো দেখছিল। ছোটবেলা থেকেই এসবের প্রতি তার অগাধ আগ্রহ। সে একটি র্যাকের দিকে এগিয়ে গেল, কিন্তু ড্রাগ উপকরণগুলো দেখার নেশায় সে খেয়াল করেনি যে মেঝেটা সামনের দিকে ঢালু হয়ে গেছে। হঠাৎ সে ভারসাম্য হারিয়ে ফেলল এবং পড়ে যেতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে এক গম্ভীর পুরুষালী কণ্ঠ তার কানে এল, সাবধানে। পরের মুহূর্তেই নাইলা নিজেকে এক উষ্ণ ও শক্ত আলিঙ্গনে আবিষ্কার করল। সে মুখ তুলে তাকাতেই ড্যামনের সেই গভীর চোখের সাথে তার চোখাচোখি হল। চলবে, এলিপসেস।